নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের একটা সুন্দর ছোট গল্প, অনাথবাবুর ভয়। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম অনাথবাবুর ভয়। অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুরে হাওয়া বদলের জন্য। কলকাতার খবরের কাগজের অফিসে চাকরি করি। গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার আবার লেখার শখ। দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল। কিন্তু এত কাজের চাপের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওনা ছুটি আর দিস্তেখানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন, তারও অবশ্য একটা কারণ আছে। ওখানে বিনা পয়সায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি আছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথাও যাওয়া যায়, এই আলোচনার প্রসঙ্গে বীরেন খুব খুশি হই ওর বাড়িটা অফার করে বলল, আমিও যেতুম, কিন্তু আমার আবার এদিককার ঝামেলা, বুঝতেই তো পাচ্ছিস। তবে তোর কোনো অসুবিধা হবে না। আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ওই বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেঁটেখাটো মানুষটা, বছর 50 আন্দাজিক বয়স। মাঝখানে টেরি কাটা কাঁচা পাকা চুল, চোখের চাহিনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সর্বদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করবার জন্য সেজে গুজে একদম তৈরি হয়ে এসছেন। ওই রকম কোট, ওই ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এইসব আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করাতে ভদ্রলোক কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। কিংবা এও হতে পারে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্নটাই শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা বেশ খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে এক ফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই রয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়ি নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাতের চিলেকোঠাটাই বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছানোর সময় দেখি আমার দাড়ি কামানোর খুঁটটা আনতে ভুলে গেছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকা বাবু, এই তো কুণ্ডবাবুর দোকান, 5 মিনিটের পথ, সেখানে গেলেই পাবেক্ষণ বিলেট। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুণ্ডবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটা একটা ভালো আড্ডার জায়গা। দোকানের ভেতর দুটো বেঞ্চিতে বসে 5-7টি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন, আরে বাপু, এ তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। আর 30 বছর হয়ে গেল বলেই কি মন থেকে সব মুছে গেল? এসব স্মৃতি অত সহজে ভুলবার নয়। আর বিশেষ করে যখন হলদত্ত ছিল আমারই অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য আমিও যে কিছু অংশে দায়ী, সেই বিশ্বাস আজও আমার যায়নি। আমি 1 প্যাকেট 7 o'clock কিনে
আরও দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলেই চললেন, ভেবে দেখুন, আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল সেই উত্তর পশ্চিমের ঘরখানাতে। পরের দিন ফেরে না, ফেরে না, ফেরে না। শেষকালে আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ, আরও 3-4 জন, কে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মোড়ে কাঠ হয়ে পড়ে রয়েছেন। তার চোখটা চাওয়া, দৃষ্টি কড়িকাঠের দিকে, আর সেই দৃষ্টিতে ভয়ের যা নমুনা দেখলুম, তাতে ভূত ছাড়া আর কি বলবো বলুন। গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, সাপের ছোবল নেই, কিচ্ছু নেই। আপনারাই বলবেন, এখন কি বলবেন বলুন। আরও মিনিট 5 দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটা এই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটা 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে, বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন, খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ একটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্রমশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, শুনছিলেন ওদের কথাবার্তা? বললাম, তা তো কিছুটা শুনেছি। বিশ্বাস হয়? কি, ভূতে? হ্যাঁ। ব্যাপারটা কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটাও মিট করলাম না। ঠিক তাই। অনাথবাবু এবার একটু হেসে বললেন, একবার দেখে আসবেন নাকি? কি, ওই বাড়িটা? দেখে আসবো মানে? ওই বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড়জোর মাইলখানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়াশিব মন্দির ছাড়িয়ে ডানহাতি রাস্তায় ঘুরেই ওয়াটাক পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল, আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরেই বা কী করব, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, তার কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটি দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার ওপর ভগ্নপ্রায় নহবতখানা। ফটকের ভেতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর একটা ফোয়ারের ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটা কিন্তু অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়, কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পড়ন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেওয়ালে। মিনিটখানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে তো ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে সে ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে, হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসল কারণটা কি জানেন? আপনাকে বলতে দ্বিধা নেই।
আমার রঘুনাথপুরে আসার একমাত্র কারণই হলো ওই বাড়িটা। বটে? আজ্ঞে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি সেটা আমি কলকাতায় থাকতেই সে খবরটা পেয়েছিলাম, আর ওই ভূতটাকে দেখব বলেই আমি এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন। আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করে রেখেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলব। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একবারে কলকাতা ছেড়ে? বলছি বলছি বলছি, ব্যস্ত হবেন না। আমার কাজটা সম্বন্ধেই তো বলা হয়নি এখন আপনাকে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আজ 25 বছর ধরে এই ব্যাপারটা নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, ভুডুইজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে আমাকে এসব বই পড়বার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নটনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নামকরা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে লাভ কি? তবে এটুকু বলতে পারি, এদেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয় না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস আর শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটু চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি? হ্যাঁ। আর সেসব কিরম কিরম জায়গায় জানেন? এই ধরুন, জব্বলপুর, কার্সিয়াং, চেরাপুঞ্জি, কাঁথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আর কত চাই। 56টা ডাক বাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা ও তার কাছাকাছি অন্তত 50খানা বাড়ি তো আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না, ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাজে ত্রিচনাপল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল। কিরাম জানেন? অন্ধকার ঘর, 1 ফোঁটা বাতাস নেই। যতবারই মোমবাতি ধরাবো বলে দেশলাই জ্বালাচ্ছি, ততবারই কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতিটা জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গে ভূত বাবাজি সেজে গেলেন, আর এলেন না। একবার কলকাতায় ঝামাপুকুরেও এক হানাবাড়িতে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ ওই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাছটায় একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটাও চুল নেই, একদম মসৃণ মাথা জোড়া টাক। এ কি আমারই মাথা, নাকি অন্য কারুর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি? কিন্তু মশার কামড়টা তো আমিই খেলাম। টর্চ জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্নই নেই। আমার যে চুল সেই চুলই আছে আমার মাথায়। ব্যাস, এই দুটো ছাড়া আর কোনো ভুতুড়ে অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখার আশা একরকম প্রায় ছেড়েই দিয়েছিলাম। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একবার শেষ চেষ্টা করে আসি। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়িটার সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না।
ভদ্রলোক তার ট্যাঙ্ক ঘড়িটা দেখে বললেন, আজ 5:31 সূর্যাস্ত, এখন 5:15। চলুন, রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখেই আসি। ভূতের নেশাটা বোধহয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তিই করলাম না। বরঞ্চ বাড়ির ভেতরটা, আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন আর নাট মন্দির। 100-150 বছরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পুজো পার্বণ, যাত্রা, কথা এখানে হয়েছে, কিন্তু আজ তার কোনো চিহ্নই নেই। উঠোনের 3 দিকে বারান্দা। আমাদের ডাইনে বারান্দার যে অংশ, তাতে একটা ভাঙা পালকি পড়ে রয়েছে, আর পালকিটা ছাড়িয়ে হাত 10 গিয়েই দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটা টর্চ বার করে জ্বালাতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সা জালের ব্রুহ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছনে গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক কিছুই নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসেব করে দেখলাম, বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর, ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটা একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটাও উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে রয়েছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন কিন্তু বিনা কারণেই আমার গাটা বেশ ছমছম করছিল। কিন্তু ঘরের ভেতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হলো এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়া 4খানেই আছে, ওপরের তক্তাটা নেই। টেবিলের পাশে জানলার দিকে একটা আরাম কেদারা। অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কি না সন্দেহ, কারণ তার একটা হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটা টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই, কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটাই ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটা খাঁচ কাটা বন্দুক রাখার তাক, একটা নলবিহীন গড়গড়া, আর 2খানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করছেন। প্রায় মিনিটখানেক পরেই বললেন, একটা গন্ধ পাচ্ছেন? কি গন্ধ? মাদ্রাসি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। আমি 2-1বার জোরে জোরে নিঃশ্বাস নিলাম। অনেকদিন বন্ধ ঘর খুললে যেরকম একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, কই ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এ গন্ধ আমার চেনা গন্ধ। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী। তবে বাবাজি দেখা দেবেন কি দেবেন না, সেটা কাল রাতের আগে বোঝা যাবে না। চলুন এখন যাওয়া যাক। অনাথবাবু স্থিরই করে ফেললেন যে পরদিন তাকে এ ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না, কারণ তার কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি। তাছাড়া 2-1টা জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আজ সার্ভেটা করে গেলুম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে বিদায় নেওয়ার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন।
এদের কথাবার্তা তো শুনলাম আজকে, যা ভয় আর যা প্রেজুডিস এদের, জানলে পরে হয়তো বাধা টাদা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললাম নলে কিছু মনে করবেন না। এসব ব্যাপার বুঝলেন কি না, একা না হলে ঠিক জুৎসই হয় না। পরের দিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা কিন্তু বেশি দূরে গেল না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিম ঘরটায়। আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগও রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অব্দি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জর্দের ফ্লাক্স, আর হাতে সেই কালকের 3 সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে 2টো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল। শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবেন। আর দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড। ঘরের আশপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল 2টো পকেটে পুড়ে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতেই ভরদ্বাজকে বললাম আমার থার্মোফ্লাক্সে 2 জনের মতো চা ভরে দিতে। চা এলে ফ্লাক্সটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় যাব তাই ভাবছি, এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই এইদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূর্ব দিকের জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আমার দিকেই হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাতে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা ধরে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি এই নিম ডালের খোঁজে। আমার আবার একটু দাঁতনের অভ্যেস আছে কি না। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন একটা বাদো বাদো ঠেকল। বললাম, চা এনেছি, এখানেই খাবেন নাকি বাড়ি যাবেন? চলুন না, ওই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনন্তবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে তা একটু। বেশ বেশ, তবে বলছি শুনুন। গোড়াতেই কিন্তু বলে রাখি, এক্সপেডিশন হাইলি সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু 1 মগ চা শেষ করে 2য় মগ ঢেলে তার কথাটা শুরু করলেন। আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা। আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম। অনেক সময় ভূতের থেকে জ্যান্ত মানুষ বা জানোয়ারের থেকে উপদ্রবের আশঙ্কাটাই বেশি থাকে। যাই হোক, দেখলাম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলো একবার দেখে নিলাম। জিনিসপত্র তো একদিন ধরে বিশেষ কিছু পড়ে থাকার কথাই নয়। একটা ঘরে কিছু আবর্জনা আর একটার কড়িকাঠে 2-4টে ঝুলন্ত বাদুড় ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুড়গুলো আমায় দেখে নড়লও না, আমিও তাদের ডিস্টার্ব করলাম না। 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটাতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা ঝাড়ন নিয়ে গিয়েছিলাম, তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটাকে ঝেড়ে পুঁচে সাফ করলাম। কদিনের ধুলো জমেছিল কে জানে। ঘরের মধ্যে বেশ একটা গুমোট ভাব ছিল, তাই জানলাটাও খুলে দিলাম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান
তার জন্য বারান্দার দরজাটাও খুলে রাখলাম। তারপর টর্চ আর ফ্লাক্সটা মেঝেতে রেখে ওই বেত ছেঁড়া আরাম কেদারাটাতেই শুয়ে পড়লাম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর থেকেও আরও অনেক বেয়াড়া অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলাম না। আশ্বিন মাস, 5:30টায় সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠতে লাগলো। আমি এমনিতে ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজ মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঢুকেছিল। সেটা মিনিটখানেক ঘোরাঘুরি করে আবার জানলা দিয়েই বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল আর ঝিঁঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়েই পড়েছি সে খেয়ালই নেই। ঘুমটা ভাঙল একটা শব্দে, ঘড়ির শব্দ। ঢং 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 করে 12টা বাজল। মিঠে অথচ বেশ জোর আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যে ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলাম। এক, আমি আরাম কেদারাটায় সত্যি খুব আরামে শুয়ে আছি। ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজি দিয়ে গেছে। আর 2, আমার মাথার ওপর একটা চমৎকার ঝালর সমেত একটা আস্ত নতুন টানা পাখা, তার থেকে একটা নতুন দড়ি গিয়ে দেয়ালের ফুটো দিয়ে বারান্দার দিকে চলে গেছে, এবং কে জানি সেই দড়িতে টান দিয়ে পাখাটা দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো অমাবস্যার রাত্রে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কি জানি একটা আলবোলা রেখে গেছে, আর তার থেকে ভুরভুর করে বেরোচ্ছে একদম সেরা অম্বুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে। আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে। আমার প্রশ্নটা শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে কি সত্যি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন। এবার কিন্তু আর ঠোঁটের কোণে সে হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম, তেমন ভালো করে দেখিনি বোধহয়। কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না। চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সীতেশবাবু, কোনোদিনও নয়। সে শখ আমার মিটে গেছে। বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরামি ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানোই ছিল। আমি হাত দিয়ে ঠেলে ঘরের ভেতর ঢুকলাম। তারপর 2 পা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তে আমার সমস্ত শরীরে একটা বিস্ময় আর আতঙ্কের শিহরণ খেলে গেল। বুটজুতো পড়া ও কে পড়ে রয়েছে মেঝেতে? আর বারান্দার দিক থেকে
কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি? আর কিচ্ছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো, দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমায় হাত পাকা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যে সিদ্ধুচরণ আপনাকে দেখেছিল বাড়িতে ঢুকতে, নইলে যে কি অবস্থা হতো আপনার জানি না। ওখানে গেছলেন কোন আক্কেলে? আমি বললাম, অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু, কাল যে অতগুলো কথা বললাম সেসব কিছুই বোধহয় বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে রাত কাটাতে যাননি ওই বাড়িতে। দেখলেন তো ওর অবস্থা। হলদরের ঠিক যা হয়েছিল এরও ঠিক তাই। মুড়ে একবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি, সেই কড়িকাঠের দিকে। আমি মনে মনে বললাম, না, মোড়ে কাঠ নয়। মোড়ে কি হয়েছেন অনাথবাবু তা আমি জানি। কালও সকালে গেলে দেখতে পাবো তাকে। গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূর্ব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।